আচ্ছা, আজকে আমি তোমাদের যে দশম শ্রেণীর ২য় নম্বর অধ্যায় রয়েছে কবিতা, সেটির নাম হচ্ছে অসুখী একজন, লিখেছেন কে? পাবলো নেরুদা। এই কবিতায় দুটি অংশ রয়েছে মূলত। একটি রয়েছে যে কবি যে যুদ্ধে যাচ্ছেন তার আগে তিনি তার প্রিয়তমার বিবরণ দিয়েছেন, আর দ্বিতীয়ত রয়েছে তার যুদ্ধের কথা। ঠিক আছে, তো চলো আমরা জানি কবিতার মধ্যে কি বলতে চেয়েছেন। বলছে, আমি তাকে ছেড়ে দিলাম অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়, আমি চলে গেলাম দূর দূরে। দেখো এখানে 3টে ডট রয়েছে, তার মানে অনেক দূরের কথা বোঝানো হয়েছে। তো প্রথমে জানি, বলছে তাকে বলতে এখানে কি বোঝানো হয়েছে, যে তার প্রিয়তমার কথা বলছেন কথক এখানে, যে আমি তাকে কোথায় ছেড়ে দিলাম? অপেক্ষায়। কিভাবে ছেড়ে দিলাম না, দরজায় দাঁড় করিয়ে রেখে। আর আমি কোথায় চলে গেলাম? তার কাছ থেকে বহু দূরে। ঠিক আছে, তো সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। যারা যুদ্ধে যায় তারা ফিরে আসবে কি না তা তো নিশ্চয়তা নেই, তাই তিনি এখানে বলতে চাইছেন যে সে জানতো না আমি হয়তো আর কখনো ফিরে আসবো না, বা আসতেও পারি। তারপর তিনি বলছেন, একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল। আচ্ছা, এখানে একটা কথা বলে দিই, এখানে নান কথার অর্থ হচ্ছে কি, যে খ্রিস্টান সন্ন্যাসিনীদের যে থাকেন তাদেরকে কি বলা হয়? নান বলা হয়। তো এখানে তিনি কুকুরের কথা কেন বলেছেন? দেখো, কুকুররা তো উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে, কখনো সামনে যায় আবার পেছনে ফিরে আসে। হ্যাঁ, তো এখানে একটা লাইন, দুটো লাইন মিলিয়ে কথক একটা কথার অর্থ বোঝাতে চেয়েছেন, যে কুকুরের যেমন উদ্দেশ্য থাকে না, সে উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করে। আবার কি বলেছে? গির্জার নানরা কি করে? যে যারা খ্রিস্টান সন্ন্যাসী তাদের জীবনের তো একটাই যাত্রার লক্ষ্য থাকে, যে আমাদের ঈশ্বরের কাছে পৌঁছাতে হবে। তো দুটো লাইন মিলে তিনি একটাই উদ্দেশ্য বোঝাতে চেয়েছেন, যে সময় তার ছন্দে কী চলছে? বয়ে চলছে। ঠিক আছে, আর তারপরে বলছে, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ, ঘাস জন্মালো রাস্তায়। মানে কি? মানুষ যে রাস্তায় ধরো চলাফেরা করে না, সে রাস্তায় তো কি হয়? ঘাস বেরিয়ে যায়। তো যেহেতু তিনি আর সেখানে ফিরে আসছেন না, অনেক দিন হয়ে গেল তিনি চলে যাচ্ছেন, সে কারণে তিনি বলছেন যে সেই রাস্তায় যে আমি হেঁটে এসেছিলাম, তো বৃষ্টিতে হয়তো বৃষ্টির সময় তো আমাদের পায়ের ছাপ পড়ে, তো হয়তো সেই পায়ের ছাপটা আমার ধুয়ে গেছে, বা আমি যে রাস্তা দিয়ে এসেছিলাম তো আমি তো আর ফিরে যাইনি, তো হয়তো সেখানে আবার ঘাসও জন্মেছে। পরের ছেদ দেখো কি বলছেন, যে আর একটার পর একটা পাথরের মতো, পর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। এখানে তার বলতে কথক কিন্তু তার প্রিয়তমার কথা বলছেন, যে আমি তো তাকে অপেক্ষায় রেখে এসেছি। দেখো, আমরা কোনো জিনিসের জন্য বা কারোর জন্য যখন অপেক্ষা করি, সময় কিন্তু কেটেই যায়, তাই না? তো তিনি এটাই বলতে চেয়েছেন, যে আমি যেহেতু তাকে অপেক্ষায় দাঁড় করিয়েছি, আর বছরের পর বছর আমি যাচ্ছি না সেখানে তার কাছে, তো এভাবেই হয়তো একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো এই বছরগুলো কি হচ্ছে? সেই প্রিয়তমার মাথার উপর হয়তো নেমে আসছে। তারপর তিনি এবার কিন্তু যুদ্ধে চলে গেলেন, মানে যুদ্ধের কথা বলছেন। কি বলছেন? তারপর যুদ্ধ এলো রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো, শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে দেখো, আগ্নেয় পাহাড় বলতে আমরা কি বুঝি? যে আগ্নেয়গিরি থেকে তো জ্বলন্ত লাভা বা ম্যাগমা বেরোয়, তোমরা তো ভূগোলে পড়েছো। তো সেখানে যুদ্ধটা এতটাই ভয়ানক ছিল, যে এই যে রক্তপাত হচ্ছিল যখন, সেই রক্তপাতে কি হচ্ছিল? মনে হচ্ছিল যেন আগ্নেয়গিরির মতো জ্বলন্ত লাভা বা ম্যাগমা বেরোচ্ছে। ঠিক আছে, আর কি বলছে? শিশু আর বাড়িরা খুন হলো, সেই মেয়েটির মৃত্যু হলো না। এখানে শিশু বলতে কিন্তু সেই ছোট শিশুদেরও বলতে পারো, মানে দুইভাবে এখানে বলা যেতে পারে। আবার আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ রয়েছে, সেই প্রজন্মটা কিন্তু মারা গেল, সেই উদ্দেশ্যে কিন্তু কথক এখানে বলতে চাইছেন। এবং বাড়িরা খুন হলো,
দেখো, যুদ্ধের যখন বাড়ির ছেলেরা যখন যুদ্ধে যায়, তখন কিন্তু মেয়েরাই বাড়িতে থাকে, তাই না? তো এখানে শিশু বলতে ভবিষ্যৎ প্রজন্মের কথা বলা হয়েছে বা আগামী প্রজন্মের কথা বলা হয়েছে, এবং বাড়িরা মানে মেয়েদের কথা বলা হয়েছে যে তাদেরকেও কিন্তু ছাড়া হলো না, তারাও এই যুদ্ধে কি হলো, খুন হয়ে গেল। আর সেই মেয়েটির মৃত্যু হলো না। আবার তিনি কথক সেই চিন্তা করছেন, কিন্তু সেই মেয়েটির মৃত্যু হলো না, মানে তার প্রেমিকার বা প্রিয়তমার মৃত্যু হলো না। আচ্ছা, পরের ছেদে তিনি আবার কি বলছেন, যে সমস্ত সমতলে ধরে গেল আগুন, শান্ত হলুদ দেবতারা যারা হাজার বছর ধরে ডুবেছিল ধ্যানে, উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা আর স্বপ্ন দেখতে পারল না। এখানে দেখো কি বলছেন উনি, যে সমস্ত সমতল, সমতল মানে কি, যেখানে মানুষ বাস করে, সেই সমতলে তো আগুন ধরেই গেল, এবং শান্ত হলুদ দেবতারা, এখানে হলুদটা কি, এই হলুদ বলতে যে প্রাচীনত্বের মানে হলুদ রং হচ্ছে প্রাচীনত্বের একটা প্রতীক, ঠিক আছে? তোমরা ইতিহাস বইগুলোতে দেখবে। হ্যাঁ, তো এখানে বলছি যে শান্ত হলুদ যে দেবতারা রয়েছেন মন্দিরের মধ্যে, যারা ধ্যানমগ্ন হয়ে হাজার বছর ধরে রয়েছেন, তারাও কিন্তু কি হলো, মন্দির থেকে টুকরো টুকরো হয়ে উল্টে পড়লো, এবং কিন্তু তারাও স্বপ্ন দেখতে পারলো না। ঠিক আছে, এখানে দেবতাদের কথা বলা হয়েছে, যে অনেক সময় যুদ্ধটা এতটাই ভয়ানক হয়ে যায় যে এখানে দেবতারও কিছু করার থাকে না। তারপরে তিনি আবার বলছেন সেই মিষ্টি বাড়ি, এখানে মিষ্টি বাড়ি বলতে তিনি কিন্তু সে আবার পুরনো স্মৃতিতে ফিরে যাচ্ছেন। হ্যাঁ, তো তিনি বলছেন সেই মিষ্টি বাড়ি, সেই বারান্দা যেখানে আমি কি করতাম, ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম। গোলাপি গাছ, এখানে গোলাপি গাছ বলতে কিন্তু গোলাপের গাছ নয়, ঠিক আছে? এক ধরনের পাতাবাহার গাছ হয়, বুঝলে? যার পাতাগুলো কেমন হয়, গোলাপি রঙের হয়। তো তিনি সেই গোলাপি গাছের কথা বলছেন। আর সেগুলো কেমন ছিল, ছড়ানো করতলের মতো পাতা। তার পাতাগুলো অর্থাৎ কেমন, যে ধরো আমরা হাতটাকে যদি ছড়াই, তাহলে 5টা আঙুল যেভাবে দেখাবে, 5টা আঙুল দিয়ে হাতটা যেমন দেখাবে সেরকম। হ্যাঁ, যেমন ধরো তাল গাছের পাতা দেখেছো তোমরা, সেরকমটা। আর কি, চিমনি, চিমনি কি করে, যে ধোঁয়া নিষ্কাশনের জন্য যে চিমনি আমরা লাগাই সেটার কথা বলছে, যে চিমনি এবং প্রাচীন জলতরঙ্গ। জলতরঙ্গ বলতে আমরা ঢেউ বুঝি, কিন্তু এখানে বোঝানো হয়েছে বাদ্যযন্ত্রের কথা, ঠিক আছে? তো তিনি বলছেন এগুলো সব আমার কি হয়ে গেল, চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল কিসে, আগুনে। তিনি শেষে কি বলছেন, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। আমরা জানি কাঠকয়লা সাধারণত শ্মশানে পড়ে থাকে। তো সেখানে যুদ্ধটা এতটাই ভয়াবহ ছিল যে কথক এখানে বলেছেন যে এই শহরটা শ্মশানের মতো, এই প্রাণচঞ্চল শহরটা কিসে হয়েছে, শ্মশানের মতো পরিণত হয়েছে। দোমড়ানো লোহা, সেখানে লোহাগুলো কিভাবে পড়ে রয়েছে, দোমড়ানো মোচড়ানোভাবে পড়ে রয়েছে। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা, এখানে কি বোঝানো হয়েছে, অনেক মানুষের মাথা পড়ে রয়েছে কেমন ভাবে, সেই ভাঙা পাথরের মূর্তির মাথার মতো। আর কি বলছেন, রক্তের একটা কালো দাগ। রক্তের একটা কালো দাগ বলতে এখানে কালো দাগটা কিসের জন্য বোঝানো হয়েছে, যুদ্ধের যে রক্তপাত বা ভয়াবহতার যে প্রতীক, সেটার কথা কিন্তু তিনি তুলে ধরেছেন, যে সেখানে যুদ্ধটা এমনই হয়েছিল, এমনই ভয়াবহ ছিল, এবং সেখানে শিশু থেকে শুরু করে বাড়িরা এমনভাবে খুন হয়েছিল যে একটা প্রজন্ম, যে সেখানে শুধুই যেন মনে হচ্ছিল যে কোথাও না কোথাও একটা রক্তগুলো বয়ে বয়ে সেখানে একটা কালো দাগ হয়ে গেছে, এবং এখানে কালো দাগ বলতে কিন্তু ওই ভয়াবহতা বা যুদ্ধের প্রতীককে কিন্তু বোঝানো হয়েছে। আর সবশেষে তিনি কি বলেছেন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়। মানে কি, সবই তো হলো, যুদ্ধ হলো, যুদ্ধে সব কিছু ধ্বংস হলো, অনেকে মৃত্যু হলো, অনেক কিছুই হারিয়ে দিলেন উনি। তারপরেও তিনি কিন্তু বলছেন যে সেই মেয়েটির কিন্তু আমার অপেক্ষায়, অর্থাৎ ভালোবাসার কিন্তু মৃত্যু হলো না। হ্যাঁ, কারণ যুদ্ধ ধ্বংস করতে পারলেও এই যুদ্ধে যে মনের যে মানুষটা বা ভালোবাসার যে মানুষটা, সেই মানুষের ভালোবাসার কিন্তু ধ্বংস করতে পারে না, তিনি এটাই বলতে চেয়েছেন।